সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে এটি জুন মাস, জুন মাসের শেষ সপ্তাহ। এ সপ্তাহেই কিন্তু আমন ধানের বীজ বপনের সময়। অনেকেই আমরা বীজতলার প্রস্তুতি নিচ্ছি, কৃষক ভাইয়েরা। তো বীজতলায় আসলে কি বীজ আপনি বপন করবেন, এটি সিদ্ধান্ত এই সময়েই কিন্তু নিতে হবে। কারণ একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তর মধ্যে হচ্ছে যে আপনি কি জাতের আমন ধান চাষ করবেন। তো এটি নির্ভর করবে আপনার জমির অবস্থা কি, আপনার জমির অবস্থান, তার বন্যায় তার পানি কেমন হয়, এবং এই জমিতে আমন কেটে কোনো ফসল হয় কি না সেই এলাকায়, এগুলো বিবেচনা করে আপনাকে জাত সিলেকশন করতে হবে। তো আমাদের কৃষি বিভাগ থেকে আমরা কতগুলো জাত মাঠে পরামর্শ সর্বদা দিয়ে যাচ্ছি। যেমন প্রথমেই বলা যাক যে আপনার জমি যদি মাঝারি উঁচু হয় এবং সেটিতে যদি আপনি শুধু সবজি টবজি এগুলো করবেন, কোনো আগাম আলু অথবা আগাম সরিষা করবেন না, তাহলে আপনি ৪৯ করতে পারেন। কারণ ৪৯ একটি আমনের জাত। তবে এই জাতে কিন্তু সমস্যা রয়েছে, ব্যাপক পরিমাণে লক্ষ্মীর গু রোগটি হয়। সেটি রোধ করার জন্য আপনাকে পর্যাপ্ত শোধন প্রক্রিয়া এবং ছত্রাকনাশক স্প্রে করতে হবে। বিরিধান ৪৯। এরপরে আপনি আপনার জমি যদি অত্যন্ত নিচু হয়, সেখানে যদি পানিতে তলিয়ে যায়, তাহলে আমাদের বিরিধান ৫১ একটি জাত রয়েছে। এ জাতটি ১৫ দিন পানির নিচে থাকলেও পুনরায় পানি যখন কমে যাবে তখন সে আবার কুশি দেবে এবং কুশি দিয়ে আবার পূর্বের ন্যায় এটি তার ভেজিটেটিভ গ্রোথ সম্পূর্ণ হবে এবং ধান পাবে। সুতরাং এটি সাবমার্স একটি জিন এটার মধ্যে দেওয়া আছে যে পানিতে ডুবে থাকলেও এর কোনো ক্ষতি হয় না। এরপরে আসতে পারেন আপনি বিরিধান, আমি বলবো ৭৫-এর কথা। যে আপনি যদি শর্ট টাইমে আপনার জমি খালি করতে চান, আমরা বলি যে সরিষা 15ই নভেম্বরের মধ্যে আপনাকে সরিষা বপন করতে হবে, অর্থাৎ 30শে কার্তিকের মধ্যে। তাহলে আপনি সরিষা বাম্পার ফলন পাবেন। 15ই নভেম্বর পার হয়ে গেলে আসলে সরিষা একটু ফলন কমতে পারে, আস্তে আস্তে কমবে। চাষ না করাই ভালো। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যদি আলু করার ইচ্ছা থাকে অথবা ভুট্টা লাগানোর ইচ্ছা থাকে, তাহলে ৭৫ ধানকে আপনি পছন্দ করতে পারেন। এবং এটি অত্যন্ত স্বল্পকালীন। আপনি ২০ থেকে ২২ দিনের চারা লাগাবেন এবং মাত্র ৮০ দিন পরে আপনি কিন্তু এটার ফলন পাবেন। অর্থাৎ কার্তিকের প্রথম দিকেই আপনি এ ধান কাটতে পারবেন। এবং এটা সুবিধা আরেকটি যে ওই সময় গোখাদ্যের সংকট থাকে, আপনি আগাম খড় পাবেন। ফলন যদিও বিরিধান ৭৫ একটু কম হবে, কিন্তু আপনি অন্য ফসলে আপনি দ্রুত যেতে পারবেন। আলু, ভুট্টা, সরিষায় আপনি দ্রুত যেতে পারবেন। এরপরে আপনার জমি যদি আপনার ওরকম খালি করার কোনো চাপ না থাকে, অর্থাৎ জো আসে দেরিতে, কোনো অসুবিধা নেই, তাহলে আপনি আমাদের বিরিধান ৯৩, যারা স্বর্ণা ৫ পছন্দ করেন তারা এই জাতটি লাগাতে পারেন। এর ফলন ভালো, তবে এটি কিন্তু দেরিতে হয়। একটু আপনার ১৪০ দিন পর্যন্ত এটা বয়স সীমা, যে কারণে কর্তন করতে একটু সময় লাগবে। এটি সবশেষে হয়তো আপনি কর্তন করতে পারবেন। তবে ফলন ভালো এবং খড়ের মান ভালো, গাছ হেলে পড়ে না, সব দিক দিয়ে ভালো। তো সবচেয়ে যে জাতটি এবছর ব্লকবাস্টার হিসাবে বাংলাদেশে আছে, সেটি হচ্ছে বিরিধান ১০৩। এটি আমরা গত ২-৩ বছর থেকে আমনে এটি সাজেস্ট করছি। এটির একটি বৈশিষ্ট্য হলো এটাও মধ্যমেয়াদী, একেবারে স্বল্প বলবো না, আবার দীর্ঘও না। এটি ১২০ থেকে ১২৫ দিনের মধ্যে আপনি কর্তন করতে পারবেন। আপনি যদি ২০ থেকে ২৫ দিনের চারা লাগান, আর মাঠে থাকবে ১০০ থেকে ১০৫ দিন তারা মাঠে থাকবে, এতে আপনি ধান কর্তন করতে পারবেন। এটি করেও কিন্তু অনেকে আলু করতে পারবেন, ভুট্টাও করতে পারবেন। সরিষার ক্ষেত্রে হয়তো একটু লেট থাকতে হবে, সেক্ষেত্রে আপনাকে রোপণটা একটু তাড়াতাড়ি করতে হবে, তাহলে সরিষাও আপনি করতে পারবেন। এই গাছ বেশ ডাঁটা শক্ত হয়, এটা সহজে হেলে পড়ে না, তবে এর হাইট অনেক বেশি হয়। বিরিধান ১০৩-এর গাছ অনেক বেশ উঁচু হয়, খড়ের পরিমাণ ভালো হয়, ফলন আপনি বিঘায় ১৮ থেকে ২০ মণ ফলন পেতে পারেন। চাল ভালো, মাঝারি চিকন, ভাত খেতে পারবেন, ঝরঝরে হয়। তো এই গেল ১০৩। এটি সবচেয়ে এখন জনপ্রিয় একটি আমন জাতের মধ্যে একটি। এছাড়াও আমন জাতে আপনারা জানেন যে যেটা সবাই করে থেকে আমরা বিরিধান ৩৪, অত্যন্ত সুগন্ধি একটি জাত, যেটি বাংলাদেশে আবহমান কাল থেকে হয়ে আসছে। পোলাইয়ের চাল বলতে যেটা আমরা বুঝি বা চিনি গুঁড়া বলতে যেটা বুঝি, সেটা হচ্ছে বিরিধান ৩৪। তো এটি রোপণ বা বপন করবেন কিন্তু একটু দেরিতে, এখনই এটা বীজতলা করবেন না।
এটার বীজতলা করবেন আপনি জুলাই মাসের মাঝামাঝিতে যে এটি বীজতলা করবেন, এবং এটা যে আপনি আগস্টের ফার্স্ট উইকে লাগাবেন বা আরও পরে লাগাবেন, আগস্টের সেকেন্ড উইক থার্ড উইকে লাগাবেন। একটি কথা হলো যে বিরিধান 34 আলো সংবেদনশীল, অর্থাৎ আপনি যখনই লাগান না কেন এটি কিন্তু অগ্রহায়ণ মাস না পড়লে আপনার ফ্লাওয়ারিং স্টেজে আসবে না, কারণ এটা দিবস দৈর্ঘ্যের সাথে এর তুলনা। দিবস যখন ছোট হয়ে আসবে, দিনের আলো যখন সংক্ষিপ্ত হয়ে আসবে, তখন এটার ফুল বের হবে এবং তার দানা বের হবে। এটি দিবস সংবেদনশীল। এই জন্য 34 যারা করবেন তারা এত তাড়াতাড়ি তাদের বীজতলা করার দরকার নেই, আর একটু পরে তারা বীজতলা করেন এবং শেষে লাগাবেন। তাহলে গাছ ছোট হবে, হেলে পড়বে না, রোগবালাই কম হবে। তো বিরিধান 34 যারা করবেন তারা জমিতে কোনো সার দিবেন না, শুধুমাত্র একটু টিএসপি একটু পটাশ দেবেন। ইউরিয়া ব্যবহার থেকে দূরে থাকবেন, ইউরিয়া দরকার নেই। হয়তো যেটা লক্ষণ ভেদে যদি একেবারে ডিফিসিয়েন্সি দেখা যায় তাহলে 5 কেজি ইউরিয়া বিঘায় লাগতে পারে, নাও লাগতে পারে। তবে ইউরিয়া দেয়া সম্পূর্ণভাবে আমরা একটু নিষেধই করি যে ইউরিয়া 34-এ দেবেন না, কারণ পূর্বের যে ইউরিয়া থাকে এবং বৃষ্টির পানিতে যে ইউরিয়া থাকে এতেই বিরিধান 34 কিন্তু হয়ে যায়। আপনি দিতে পারেন অল্প পরিমাণে পটাশ এবং টিএসপি, সেটা আপনি প্রয়োগ করতে পারেন বিরিধান 34-এ। এটি সুগন্ধি ধান। আপনি দিনাজপুরের বিশাল এলাকায় আপনি এই সুগন্ধি ধান করতে দেখবেন, নওগাঁর বিশাল এলাকায় সুগন্ধি ধান হয়। তো এরপরে আরেকটি জাত নিয়ে বলবো, যেটি আসলে বাংলাদেশে বলবো যে পোলাওয়ের ধানের মান একটু কমিয়ে দিয়েছে, বিরিধান 90। এটি আমন ধানেরই জাত ছিল। এটি বিএলবি, নেক ব্লাস্ট এগুলো প্রতিরোধী জাত, এগুলো খুব একটা বিএলবি বা নেক ব্লাস্ট হয় না। এটি 34-এর মতোই দেখতে, সব কিছু 34-এর মতো, কিন্তু এটার মধ্যে শুধু একটি পার্থক্য আছে, সেটি হচ্ছে যে এটাতে কোনো সুগন্ধ নেই। সুগন্ধ নেই, যে কারণে আপনি এটা সিদ্ধ করে ভাত আকারেও খেতে পারেন, আবার এটি আতপ হিসাবেও ব্যবহার হচ্ছে এবং ভাত খেতে অত্যন্ত ভালো, খুবই সুস্বাদু চিকন। কিন্তু আপনি পোলায়ের চাল হিসাবে যদি এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা কোনো সুগন্ধ পাবেন না। যদি সুগন্ধ ছাড়া পছন্দ করেন তাহলে বিরিধান পাবেন। এই ধানের আরেকটি বৈশিষ্ট্য হলো এটার আলো সেন্সিটিভিটি নেই, অর্থাৎ দিবস দৈর্ঘ্যের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আপনি বোরো এবং আমন দুই মৌসুমেই এই ধানটি আবাদ করা যায়, যে কারণে এটি জনপ্রিয় একটি জাত বর্তমানে, এবং ফলনও বিরিধান 34-এর চেয়ে একটু বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, যেখানে এটি চলছে। তো বিরিধান 90 আপনি আবাদ করতে পারেন, তবে অনুরোধ থাকবে যে এই বিরিধান 90 বিরিধান 34 বলে কোথাও বিক্রি করবেন না, প্রতারণার শিকার হতে পারে কৃষক। তো এই হলো আমাদের মোটামুটি বীজ সম্পর্কে আমাদের যে ধারণা আমনের, সেটি আমরা দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা এখন চয়েস করবেন যে আপনার জমি এবং আপনার প্রয়োজনীয়তা কেমন, সেটার উপরে আপনার বীজের পছন্দ তালিকা বা বীজের যে জাত সেটি আপনি নির্ধারণ করবেন। আর সবচেয়ে বড় কথা হলো যে সবসময় কৃষি বিভাগের পরামর্শ নেবেন, তাতে আপনার সহায়তা হবে এবং আপনি আমার মনে হয় যে অধিকতর লাভবান হতে পারবেন। আর বীজ কেনার সময় অবশ্যই ট্যাগ দেখে কিনবেন, যে আপনি ভিত্তি কিনছেন না প্রত্যায়িত কিনছেন না মান ঘোষিত কিনছেন, এবং অবশ্যই বীজ ডিলারের নিকট হতে মেমো সংগ্রহ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার নতুন কোনো বিষয়ে আপনাদের সঙ্গে কথা হবে। আসসালামু আলাইকুম।